बुलडोजर पे हर एक व्यक्ति के हाथ नहीं फिट हो सकते। इसके लिए दिल और दिमाग दोनों चाहिए, दिल और दिमाग दोनों चाहिए। बुलडोजर जैसी क्षमता और दृढ़ प्रतिज्ञा जिसमें हो वही बुलडोजर चला सकता है। এরপরে আর কেউ কোনো সাহস করবে না কোনো বাড়ি ভাঙবার, কোনো নির্দেশ, কারোর নির্দেশ, প্রপারলি নির্দেশ না পেলে, একদম নির্দিষ্ট নিয়ম না পেলে কেউ যেতে পারবে না। সামগ্রিকভাবে যে অফিসারদের, যে অফিসার কুল, যে ব্যুরোক্রেসি, সেই ব্যুরোক্রেসির মধ্যে সাংঘাতিক বিদ্রোহ দেখা দিতে বাধ্য। বলবে যে কার জন্য আমরা করেছি আর কেন আমাদের এরকম ফাঁসানো হচ্ছে কেন। যেভাবে এই মামলাটার পরের ধাপে একটা নতুন দিক খুলে গেল, আপনার কি মনে হয় যে এরকম একটা দিক খুলতে পারে যে এই বেআইনি কাজের জন্য এই অফিসারটির ক্রিমিনাল, তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করা যাবে? যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান লিডার, তাহলে ওয়ান এক্সামিনেশন কেন করতে ভয় কিসে, পাচ্ছ না কেন? আর আরেকটা বলেছে, এই যে প্রবল বিক্ষোভ সরাতে গিয়ে পুলিশ লাঠিচার্জের পরে ওরা বলেছে, যোগীজি বলেছেন বটেঙ্গে তো কাটেঙ্গে, আর हम लोग बोल रहे हैं कि बटेंगे तो कटेंगे ना हटेंगे। সবচেয়ে বেশি চালিয়েছে আমাদের যোগী আদিত্যনাথ। নাম হয়ে গেল বুলডোজার বাবা। হ্যাঁ, ওর নাম হয়ে গেল বুলডোজার বাবা। দায়ী সরকারকে থাকার দরকার নেই, দায়ী থাকবেন অফিসিয়ালরা। প্রচুর কোয়েশ্চেন লিক হয়েছে, প্রশ্নপত্র লিক হয়েছে দিনের পর দিন। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। সুপ্রিম কোর্টে বুলডোজার সংস্কৃতির একেবারে মূলে কুঠারাঘাত করায় বিপদে যে শুধু উত্তরপ্রদেশের যোগী সরকার পড়েছে তা নয়, গোটা বিজেপি দলটি এর ফলে অস্বস্তিতে পড়েছে। তার কারণ বিজেপি দলটি সুশাসনের প্রতীক হিসেবে বুলডোজারকে আমাদের সামনে নিয়ে এসেছিল, এবং এই বুলডোজার কাদের উপর ব্যবহার করা হচ্ছিল, কেন ব্যবহার করা হচ্ছিল এটা আপনারা জানেন, এবং সুপ্রিম কোর্টের রায় তা পরিষ্কারও হয়ে গেছে। কিন্তু আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি না। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায়ের পরে গতকাল আরো কিন্তু বিপদ বাড়িয়েছে কিছু মানুষ যোগী সরকারের বিরুদ্ধে। কিছু মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বুলডোজারের হামলার ফলে, তারা ঠিক করেছেন এই ক্ষতিপূরণের অংশটা ধরে তারা এবার আদালতের দ্বারস্থ হবে। আপনারা জানেন এখানে আদালত বলেছে ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট অফিসারকে, কিন্তু অফিসাররা তো স্বতঃপ্রণোদিত হয়ে এই কাজ করেননি। তারা এই কাজ করেছেন তাদের বস অর্থাৎ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বা অন্য কোনো নেতার নির্দেশে। এখন তারা তো মৌখিক নির্দেশ দিয়ে খালাস পেয়ে যাবেন, বিপদে পড়বেন এই অফিসাররা, এবং সেই জন্য যোগী সরকারের একটা প্রশাসনিক সংকট কিন্তু এরপরে তৈরি হতে পারে। এই বিষয়টিকে নিয়ে আমরা যেমন বিশ্লেষণ করব, তেমন আরেকটি বিষয় যেটা উত্তরপ্রদেশের সরকারকে প্রায় টালমাটাল পরিস্থিতির মধ্যে ফেলেছে, সেই বিষয়টিকেও সামনে আনবো। সেটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের যে সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের পরীক্ষা নিয়ে, সেই সিদ্ধান্তের ফলে যে আন্দোলন এখন সেখানে চলছে তরুণ এবং যুব সমাজের মধ্যে, সেই আন্দোলন কিন্তু ক্রমশ তার ব্যাপ্তি বাড়ছে এবং পুলিশ লাঠি চালিয়েও সেই আন্দোলনকে কিন্তু দমন করতে পারছে না। এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা এবং বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনার কাছে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আসব সেটি হচ্ছে এই বুলডোজার সংস্কৃতিতে ক্ষতিপূরণের যে মামলা হতে চলেছে, সেই মামলাতে কি বিপদ হতে পারে উত্তরপ্রদেশ সরকারের? উত্তরপ্রদেশের যে সংকটটা দেখা দিয়েছে, সেই সংকটটা মূলত অর্থনৈতিক। আমি তো অর্থনীতি বিশেষজ্ঞ নই, কিন্তু এইটুকু বুঝতে পারি যে অর্থনীতির ক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকার খুবই নাকাল হয়ে আছে এবং হবে আরো বেশি। কেন হবে বা কেন হয়েছে এটা বলি। প্রথমত হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ধরেই নিয়েছিলেন যে সমস্ত কাজটাই হচ্ছে তিনি যেমন বলবেন তেমনই হবে। মাইট ইজ রাইট, জোর যার মানে মুলুকতার, এই ধরনের একটা কাজ তিনি করতে শুরু করেছিলেন। এবং when he started this, তখন সবাই খুব উল্লসিত হয়েছিল, বুলডোজার দিয়ে ভেঙে দাও, তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ আছে কত ভেঙে দাও, কোনো অসুবিধা নেই। এইটা চলছিল, পরপর ঘটনা ঘটেছে।
প্রচুর ঘটনা, এবং তখন তার কোনো বিচার হয়নি। এইটা আমাদের একটা বলবো, পরে বলছি, যে বিচারের একটা দীর্ঘসূত্রতা খুব ক্ষতি করেছে আমাদের। কারণ এটা তো ঠিক যে বিচার হওয়ার আগে কাউকে শাস্তি দেওয়ার অধিকার কোনো সরকারের নেই, কখনো পারে না। এবং সরকার কেন, কেউই পারে না, কারোই কথা নেই। দেশে তো একটা গণতান্ত্রিক সরকার আছে, সেখানে তো বিচার ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা তাহলে কি হবে, কি করে চলবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে যখন বুলডোজার দিয়ে ভাগা হয়েছে তখন মামলা হয়েছে অনেক। আমি দেখেছি যোগী আদিত্যনাথের একটা সমস্যা ছিল যে কোনোদিন যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ চালাননি, প্রশাসনিক কাজে কোন রকমের অভিজ্ঞতা ছিল না, ওনার এই জিনিসটাও ছিল না মাথায় যে আইন বস্তুটা কি বা সংবিধান বস্তুটা কি, সংবিধানে কি লেখা আছে বা আইনে কি লেখা আছে, সেই পথে যে আলটিমেটলি তাকে হাঁটতে হবে তা তারা মনে করেন না। কারণ তারা সত্যি কথাই, তারা যে জীবন যাপন করেন সেখানে কোনো যুক্তির কথা নেই, তো শুধু বিশ্বাসের কথা। আমি বলছি অতএব সেটা হবে, আমি মুখ্যমন্ত্রী অতএব আমি যা বলবো সেটাই হবে, আমার মাথায় আছে নরেন্দ্র মোদী, তিনি যা বলবেন তাই হবে। যুক্তি তো তা বলে না, যুক্তি তো আরো অনেক কিছু কথা বলে, সেগুলো ভাবতে হয়। এবারে যে ঘটনাটা ঘটলো, দেখো সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, সেই রায়ের পরে যা বোঝা গেল যে কোন সরকার, ইউপি সরকার হোক, রাজস্থান সরকার হোক, মধ্যপ্রদেশ সরকার হোক, এই সব সরকারই কিন্তু বিজেপি শাসিত, এবং তারা সবাই বুলডোজার সংস্কৃতি চালাচ্ছিল। সবচেয়ে বেশি চালিয়েছে আমাদের যোগী আদিত্যনাথ। হ্যাঁ, নাম হয়ে গেল বুলডোজার বাবা। এই বুলডোজার বাবার বিরাট খ্যাতি, তার কর্মী সমর্থকরা, অনুগামীরা সমস্ত বুলডোজার চেপে প্রচার শুরু করলেন, এই সমস্ত হয়েছে। সুপ্রিম কোর্টের যে রায়টা লক্ষ্য করলে দেখবে এখানে যোগীর সমস্যা একাধিক ভাবে হতে পারে। প্রথম কথা হচ্ছে যে যদি কারোর বাড়ি ভাঙা হয় তাহলে তাকে নোটিশ পাঠানো হয়েছে কিনা, এটা এক। নোটিশ পাঠানোর পর তাকে ডেকে পাঠানো হয়েছে কিনা এবং তার কথা শোনা হয়েছে কিনা, দ্বিতীয় কথা। তৃতীয়ত হচ্ছে যদি কারোর ক্ষেত্রে যে একমাত্র যদি বেআইনি ভাবে কোনো অন্যের কারোর জমির উপরে বাড়ি করেছে বা সরকারি জমি হড়প করে, যাকে বলা হয় দখল করে করেছে, সেক্ষেত্রে আলাদা। আদারওয়াইজ কেউ, কোন অফিসিয়াল এই কাজটা করতে পারবেন না, এবং করতে পারবেন না সেই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে এই যে ভাঙা হয়েছে, যদি দেখা যায় বেআইনি ভাবে ভাঙা হয়েছে, অন্যায় ভাবে ভাঙা হয়েছে, তাহলে তারা, এই যারা ভিকটিম, তারা ক্ষতিপূরণ চাইতে পারবে। এইটা হচ্ছে ভীষণ কঠিন একটা সত্য যে তারা ক্ষতিপূরণ চাইতে পারবেন। আরো এর চেয়েও আর একটা কঠিন ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে যে দায়ী কে থাকবে। দায়ী সরকারকে থাকার দরকার নেই, দায়ী থাকবেন অফিসিয়ালরা, যে অফিসার। ভয়ঙ্কর এটা রাইটটা, হ্যাঁ, এইটা খুব মারাত্মক। এই যে অফিসার যদি নিজের দায় এড়াতে তাকে কি কি করতে হবে, অজস্র জিনিস তাকে, ধরা যাক একটা বাড়ি ভাঙা হয়েছে, তার কোনো নোটিশ ইস্যু করা হয়নি, ওপর মহল থেকে হচ্ছে বেরো ওর বাড়ি, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সিএম বলে দিয়েছেন, সিএম কা অর্ডার হয়, আর সকালবেলায় সদর পরে গিয়ে পুলিশ থেকে আরম্ভ করে কোনো এসডিএফ বা কোনো ম্যাজিস্ট্রেট নিজে সই করে চলে গেল। হি উইল বি অর শি উইল বি রেসপন্সিবল ফর দি এন্টায়ার অ্যাক্ট। এবং তার মাইনে থেকে টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলা হয়। মাইনে থেকে অনেক ক্ষতিপূরণের টাকা তাকে দিতে হবে যদি হেরে যান। এবার ধরলাম আমরা, এই দেখো এই মামলা একদিনে শেষ হবে না। ক্ষতিপূরণের মামলা সরকার বহু রকম চেষ্টা করবে নিজেকে বাঁচার। কখনো বলবে, ইতিমধ্যেই শুরু করেছে প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি, ইতিমধ্যেই বলতে শুরু করছে আমরা সবই নোটিশ টোটিশ দিয়ে ঠিকভাবেই ভেঙেছি। কেউ বলছে যে না ওখানে ওর বাড়ি বেআইনি ছিল, সেই বাড়ি ভাঙা হয়েছে। কেউ বলছে ওখানে একটা অন্য একটা ঘটনা ঘটেছিল, এক্সপ্লোশন হয়েছিল, বাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য ভাঙা হয়েছে। বিভিন্ন ধরনের কথা। দেখো, কথা তো বলা যায়, কিন্তু সেই কথাটাকে প্রমাণ করাটা খুব কঠিন, দুঃসাধ্য। কারণ বিশেষ করে আদালতে গিয়ে প্রমাণ করা খুব কঠিন। সরকারি অফিসার যারা থাকেন তারা যখন এভাবে আক্রান্ত হয়ে যাবেন, আক্রান্তই বলবো, তখন তারা প্রচন্ড ভীত হবেন, শঙ্কিত হবেন। একটা কথা হলো যে এরপরে আর কেউ কোনো সাহস করবেন কোনো বাড়ি ভাঙবার, কোনো নির্দেশ, অন্য কারোর নির্দেশ
প্রপারলি নির্দেশ না পেলে, একদম নির্দিষ্ট নিয়ম না পেলে কেউ যেতে পারবে না, একদম যেতে পারবে না, বন্ধ হয়ে যাবে। এটা 1 নম্বর। 2 নম্বর, যদি যারা গিয়ে থাকেন তারা যদি এই সমস্ত কথা প্রমাণ করতে হয়, তাহলে কি করতে হবে? যদি নোটিশ না থাকে তাহলে পুরনো ডেটে একটা নোটিশ ইস্যু করতে হবে, এইসব করতে হবে। পুরনো সেটাও তো জালিয়াতি, সেটাও তো আইনত অপরাধ, হয়তো ধরা পড়লে সেটা তো। সেগুলো কি হবে? সেইগুলো করতেই হবে, অনেকে করবে, আমি জানি এটা অনেকে করবে, অনেকেই এটা করবার চেষ্টা করবে। পুরনো ডেটে কেউ কেউ চেষ্টা করবে, কেউ চেষ্টা করবে যে তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে কম্প্রোমাইজ করতে, এইটা করবার চেষ্টা করবে। আরেকটা চেষ্টা হবে, সেই চেষ্টাটা হবে যে তাদের উপরে ভয় দেখানো, যে তোমরা এটা করো না, তোমরা এটা করো না, তোমরা করলে কিন্তু তোমাদের উপরে আবার কেলেঙ্কারি হবে, তোমাদের আরো বিপদ হবে। তার মানে কি হবে? তখন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কে প্রশ্রয় দেওয়া হবে, সরকারি ভাবে প্রশ্রয় দেওয়া হবে। এই কোন রাস্তাই কিন্তু সহজ নয়, একটা রাস্তাও সহজ নয়। এইটা সবচেয়ে সমস্যায় ফেলবে যোগী সরকারকে। অর্থনীতির কথা যদি বলো, এর আগে একটা মামলাতে, অন্য একটা মামলাতে একটা 25 লাখ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া কথা হয়েছে, সুপ্রিম কোর্টে হয়েছিল, সেটা আবার চলছে, মামলা এখনো আছে, বা এই ধরনের কথা হয়েছে। এবং তাই নিয়ে অনেকে বলেছেন, অখিলেশ বলেছেন, মানে সমাজবাদী পার্টির নেতা, কংগ্রেসের নেতা বলেছেন, এবারে যদি এই ধরনের মামলায় ক্ষতিপূরণ দিতে হয় সরকারকে, তাহলে তো মানে কোষাগারের টান পড়বে প্রচুর ভাবে। একটা তো টান পড়বে, দ্বিতীয়ত লোকের, জনগণের করের টাকা যাবে, কার জন্য যাবে? স্বয়ং মুখ্যমন্ত্রীর জন্য। হু উইল বি রেসপন্সিবল ফর দিস? স্বয়ং মুখ্যমন্ত্রী ইজ রেসপন্সিবল ফর দিস ডাইরেক্ট, বারবার বলছি আসলে। কিন্তু তিনি তো দায়ী হবেন না, দায়ী হবেন সেই অফিসার। এবার অফিস, তার সমস্ত নির্দেশ হয়তো মৌখিক আসবে, এগুলো তো মৌখিক নির্দেশ, মৌখিক তো বটেই। এবার ধরে রাখো যদি একজন অফিসারও যদি এই ভিকটিম হয়ে যান, কোপে পড়ে যান আদালতে, তাহলে যে সামগ্রিকভাবে যে অফিসারদের, যে অফিসার কুল, যে ব্যুরোক্রেসি, সেই ব্যুরোক্রেসির মধ্যে সাংঘাতিক বিদ্রোহ দেখা দিতে বাধ্য। বলবে এটা কার জন্য আমরা করেছি, আর কেন আমাদের এরকম ভাবে ফাঁসানো হচ্ছে, কেন আমরা কেন ফাঁসবো? এটা হবে আগামী দিনে, এই জিনিসটা হবে, এটা দেখতে পাচ্ছি। এতগুলো বলছি, এতগুলো র্যামিফিকেশন বিভিন্ন ধরনের, এটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এইটা একটা প্রাণপণ চেষ্টা হচ্ছে যে এই অফিসারদের বাঁচানোর জন্য অর্ডিন্যান্স, অধ্যাদেশ জারি করে যাতে এই আইনটা থেকে তাদের বাঁচানো যায়। কিন্তু আইনজীবীদের একটা মহল মনে করছে, সুপ্রিম কোর্টের কিছু সিনিয়র আইনজীবী এর ব্যাপারে মত দিয়েছেন, যে এই সুপ্রিম কোর্টের এই রায়ের ক্ষেত্রে কোনো অর্ডিন্যান্স কাজ করবে না, কারণ এখানে এরকম কথা অনেক, এরকম কোন অধ্যাদেশ এনে এটাকে বন্ধ করা যাবে না, অতএব এটাকে পরিষ্কার যা সুপ্রিম কোর্টের রায় সেটাতেই মানতে হবে। তো এটা এলাহাবাদ হাইকোর্টের একজন সিনিয়র লয়ার, তার নাম জয়দীপ নারায়ণ মাথুর, তিনি বলেছেন যে আসলে সরকার তো বুলডোজার দিয়ে ভয় দেখাচ্ছিল, সন্ত্রস্ত করছিল, এইবার এই ভয়টা শেষ হয়ে যাবে মানুষের মধ্যে থেকে। হ্যাঁ, এবং সুপ্রিম কোর্ট তাদের যে নির্দেশ দিয়েছে এবং যে ক্ষতিপূরণের কথা বলেছে, সেটা একেবারে তার গাইডলাইন একবারে সংবিধানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তাই আইন এনে এই সিদ্ধান্ত বদল করা সম্ভব নয়। এটা একজন সিনিয়র লয়ারের মতামত। তো সেটা, এটা একটা খুব, আমার মনে হয় খুব একটা বড়, যে যোগী সরকারের এই প্রচেষ্টাটাও বোধহয় কাজ করবে না, যে অর্ডিন্যান্স আনে। তো সেক্ষেত্রে যোগী সরকার নিজেদের বাঁচানোর জন্য কি করতে পারে? দেখো, তুমি যেটা বলছো, এমনিতেই অত আইনজীবী যেটা বলেছেন সেটা 100% খাঁটি কথা। কেননা এমনিতেই বলছি তোমাকে, সুপ্রিম কোর্টের এই রায়ের পরে কোনো অর্ডিন্যান্স কাজ করবে না। কারণ অর্ডিন্যান্স আনলে কবে পুরনো অর্ডিন্যান্স, কিন্তু আজকের অর্ডিন্যান্স নিলে তো যে আমার অতীতের পাপকে মুছে ফেলা যায় না, সেটা যাবে না, কিছুতেই যেতে পারে না, কাজটা তো হয়ে গেছে অলরেডি। যেটা হয়ে গিয়েছে সেটার ভিত্তিতে, তখনকার ভিত্তিতে এই বিচারটা হবে, যদি হয় ক্ষতিপূরণের যে বিচারটা, যেটা সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বলেছেন, তার মধ্যে অনেকখানি আবেগও ছিল। তিনি বলেছেন মানুষ
স্বপ্ন দেখে একটা বাড়ি করা, সেই স্বপ্নের বাড়ি যদি ভেঙে যায়, সেই একটা আঙিনা থাকবে, এবং বলেছেন বিভিন্ন কবিতা সেই বাড়ি হ্যাঁ করেছেন। তো সেই যদি ঘর ভেঙে যায়, সেই গৃহ ভেঙে দেওয়া হয়, তাহলে যে কোথায় লাগতে পারে সেই কথাটা তিনি বোঝাবার চেষ্টা করেছেন। এই যে বোঝাবার চেষ্টা করেছেন, এটা যারা ভিকটিম তাদের মনে গিয়ে লাগবে, তাদের মনে হবে সুপ্রিম কোর্ট তাদের সঙ্গে আছে এবং আদালত তাদের সঙ্গে আছে, মনে করবেই। এবং যেহেতু মনে করবে, এবং সবচেয়ে বড় কারণ, যেখানেই বিচারটা হোক, যখনই এইটা কোর্ট করা হবে, সুপ্রিম কোর্টের এই সমস্ত ভার্ডিক্টটা, তখন ন্যাচারালি আদালত কিন্তু সুপ্রিম কোর্টের কথাটাকে মান্যতা দেবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি অফিসারদের বাঁচাবার চেষ্টাও হয়, ধরে রাখা হলো চেষ্টাও হয়, আলটিমেটলি যদি অর্ডিন্যান্স করে ফেল করে, অর্ডিন্যান্স আনা হলো ফেল করবে, ফেল তো করবেই, তাহলে একটা জিনিসই কেবল হাতে থাকছে, যে বিলম্বিত করা। এটা করবে, এটা কিন্তু উত্তরপ্রদেশ সরকার করবে। যতটা সম্ভব এই বিচার প্রক্রিয়াটাকে বিলম্বিত করা যায়, ওরা সেটা চেষ্টা করবে। বিভিন্ন ভাবে মামলার ডেট নেওয়া হবে, বলা হবে এখনো খোঁজা হচ্ছে, হিসেব করা হয়নি, ওর বাড়িটা কি ছিল, এই পর্চা নাম্বার, এই দাগ নাম্বার, হ্যাঁ খোঁজা হচ্ছে, এই দেওয়া হবে, এই সমস্ত করা হবে। বিভিন্ন ধরনের প্যারাফ্যান্ডিলিয়া ঢুকানো হবে, যে ভাই আমরা চেষ্টা করছি, আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট, এই করে চালাবার চেষ্টা করবে। কিন্তু সমস্যা হচ্ছে, যে করেই চালানো হোক, অন্তত একটি ক্ষেত্রেও, কোনো একটি ক্ষেত্রেও যদি আর কোনো উপায় না থাকে, যদি বিজেপি সরকারের হার হয়, একটা মামলাতেও যদি হার হয়, তাহলে কিন্তু সমস্ত অফিসিয়াল যে ভয়টা পাচ্ছে, সে ভয়টা আরো দ্বিগুণ হয়েছিল, একটা প্রশাসনিক অচল অবস্থা তৈরি হতে পারে। হ্যাঁ, এটা প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জনের ক্ষেত্রে। তখন কি হবে, অনেককে ট্রান্সফার করা হবে, অনেককে বদলি করা হবে, তার জায়গায় অন্য লোক নেওয়া হবে, এই সমস্ত চলবে, এই সমস্ত কাজ হয়তো শুরু হবে। কিন্তু সেই কাজ করলে তো নিজের যারা লয়াল, এই যারা, এটা ভেবে দেখো, যারা এই কাজটা করেছে সরকারের হয়ে, তারা তো লয়াল অফিসার। সরকার বলবে জো হুকুম, তারা হচ্ছে জো হুকুম অফিসার। হ্যাঁ, সরকার বলেছেন অবশ্য করতে হবে, করে দেবো, কোনো কিছু চিন্তা নেই। এই যে জো হুকুম যারা হয়, তাদের যদি বিশ্বাস ভঙ্গ হয়, হ্যাঁ, সে তো একটা মারাত্মক না। জো হুকুম আমি আপনার কথা শুনে করলাম, আর আমার বিশ্বাস ভঙ্গ করলেন, তখন তো মনে হয় আমি তার এই দলে থেকে কি করবো, এই সরকারের থেকে কি করবো, এই জিনিস তো হতেই থাকে। এইটা হবে, এটা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে যদি কাজটা বেআইনি হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বলছেন যে যদি এটা বেআইনি ভাবে করা হয়ে থাকে, এটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু এর পরবর্তীকালে যেভাবে এই মামলাটার পরের ধাপে একটা নতুন দিক খুলে গেল, আপনার কি মনে হয় যে এরকম একটা দিক খুলতে পারে যে এই বেআইনি কাজের জন্য এই অফিসারটির ক্রিমিনাল, তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করা যাবে? দেখো, এই বেআইনি বাড়ি ভাঙার জন্য খুব একটা ক্রিমিনাল কেস তো হতেই পারে। আমি পার্সোনাল প্রপার্টি ধ্বংস করেছি, এটা তো হতেই পারে, মামলা তো। আমি ব্যক্তিগত আগে যদি সরকারকে ব্যবহার করে, সরকারি উর্দি ব্যবহার করে বা সরকারি যদি ব্যবহার করে আমি যদি কারোর বাড়ি ভেঙে দিই বা কারোর কোনো ক্ষতি করি তার পার্সোনাল অ্যাসেটে, এটা তো একটা ক্রিমিনাল অফেন্স। এই মামলাটা দুটো ভাবেই হবে, ন্যাচারালি দুটো ভাবেই হবে, একটা হবে সিভিল, একটা হবে ক্রিমিনাল, দুটো ভাবেই হবে। শুধু ক্ষতিপূরণ দিয়ে কি পার পাওয়া যাবে, আমি সেটাই বলতে চাইছি। না, আদালত অবমাননা যেমন দুটো ভাবেই হয়, হ্যাঁ, 500 একদম আগে ছিল, এখন জানি না কি, এখন আর কি হয়েছে, ওইটা আছে ক্রিমিনাল অফিস, ওটা আছে বোধহয়, যদি থাকে তো ওটা সিভিলও হয়, ক্রিমিনালও হয়, দুটোই হয়। এখানে তো প্রায় দুটোই হবে, কিন্তু সিভিল এবং ক্রিমিনাল দুটো মামলাই হবে। সেক্ষেত্রে সেই প্রমাণিত হলে তাকে তো জেলেও যেতে হতে পারে। প্রমাণিত হলে যে যেতে হবে, চাকরি চলে যাবে, সমস্ত কিছু জীবনের যা যা প্রাপ্য সব চলে যাবে, সবই চলে যাবে, সে তো আছেই। সে তো সমস্ত ব্যাপারটাই তো, আমি এই সমস্ত ব্যাপারটাই তো মাথায় ঘুরবে, এখন অফিসারদের মাথায় ঘুরবে। কারণ যেভাবে দেখছি, তুমি যেটা বললে, আমি যেভাবে দেখছি, যেভাবে এরা উঠে পড়ে লেগেছে, যারা ভিকটিম, আজকে মাথা তুলে দাঁড়াচ্ছে এবং আর ভয় না পেয়ে যে তারা মামলা করবে, বিভিন্ন ভাবে। এটা একটা দেখছি, একজন লিখেছেন 2022 সালে তার ভেঙে দেওয়া হয়েছিল তার বাড়ি, কি না, ওই যে সবই পেল্টিং স্টোন, ঢিল ছোড়া মামলা।
সবই তো হচ্ছে হিন্দু মুসলমান মামলা, না? হিন্দু মুসলমান তাকে বাঁচানো মামলা, হ্যাঁ সবই তাই, এই একই, সবই হচ্ছে। হ্যাঁ, তো সেই মামলায় ভেঙে দেওয়া হয়েছিল, তার কোনো নোটিশ এবং নেই। কোনো হিন্দু দুষ্কৃতীর বাড়িতে বুলডোজার চালানো হয়নি। এ নিয়ে আমি একটা প্রতিবেদন দেখলাম সম্প্রতি, যে বিএইচইউতে যে ছাত্রী নিগ্রহ হয়েছিল, যাদের পরবর্তীকালে পুলিশ সেই নিগ্রহের অভিযোগে আটক করেছিল, তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ব্রিজভূষণ শরণ সিং এর বাড়িও কিন্তু অক্ষত আছে, অক্ষত আছে, কুলদীপ সেঙ্গারের বাড়ি অক্ষত আছে। হ্যাঁ, সবার আছে, এদের সবার আছে, এদের ক্ষেত্রে কোনো হয়নি। দু একটা ক্ষেত্রে হয়েছে। কেন হয়েছে? যখন প্রবল একটা চাপ হচ্ছিল, প্রবল বিরোধীদের চাপ, তখন কিছু ক্ষেত্রে করেছিল কি, দুটো পক্ষই, একটা হয়েছে একটা ঘটনায়, বেরিলিতে একটা ঘটনা ঘটেছিল, দুটো পক্ষই গুলি গোলা চলেছিল, দুপক্ষেরই যে প্রধান অভিযুক্ত তাদের বাড়ি ভেঙে দেওয়া হলো, বাড়ি ভেঙে দেওয়া হলো, কারো রিসর্ট ভেঙে দেওয়া হলো। এবারে তাদেরই একজন বলছে যে, তাদের একজনের মেয়ে বলছে আমি মামলা করব এবং আমি কম্পেনসেশন চাই, এই যে বলছে। এই যে ঘটনাগুলো কিন্তু আটকানো মুশকিল। কারণ কেন? আগে থেকে নোটিশ দিয়ে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস যোগসূত্র দেখা যাচ্ছে। যোগসূত্রটা হচ্ছে কি, যে দুপক্ষে গুলি চলেছে, ল এন্ড অর্ডারের সিচুয়েশন খারাপ হয়েছে, তারপরে দুটো বাড়ি ভেঙে, কারো রিসর্ট ভেঙে দেওয়া হয়েছে। এই যে ঘটনা পরম্পরা, এখানে নোটিশ দিয়ে দুটো ভাঙা হয়েছে প্রমাণ করা খুব ডিফিকাল্ট, বা কারোর নির্দেশে এই সবই বেআইনি ছিল, কিভাবে ছিল, এই সমস্ত করা খুব কঠিন। এবং নোটিশের তো একটা সময় থাকে, সময় সম্ভবত 15 দিন বা একটা মাস, একটা সময়। এক্স্যাক্টলি, তুমি যেটা বলছিলে, এই ক্ষেত্রে বলছিলে কেন অর্থনীতির বেহাল দশা হতে পারে, এই জন্যই হতে পারে কারণ আমি যদি এই মাইট ইজ রাইট করে চালাই, তখন বুঝতে পারা যায় আমার হাতে, আমি বারবার যেটা বলছি, আমার হাতে উন্নয়নের কথা আছে মুখে, কিন্তু এজেন্ডা নেই। উন্নয়ন কি করে হবে, অর্থনীতি কি করে বাড়বে, তার কোনো দিশা নেই। যার জন্য উত্তরপ্রদেশের ভেতরে একটা প্রবল বিক্ষোভ তৈরি হচ্ছে যুব সমাজের মধ্যে। তুমি ঠিক এবার পরের ধাপে আপনি যদি যেটা বলছিলাম, এক্স্যাক্টলি এইটাই। হ্যাঁ, এই গোটা জিনিসটাই কিন্তু ফেলিয়ার অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমি অর্থনীতির কথা বলছি, আমি গোটাটাই বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপসেস কথা। প্রচুর কোয়েশ্চেন লিক হয়েছে, প্রশ্নপত্র লিক হয়েছে দিনের পর দিন উত্তরপ্রদেশে। তারপরে পরীক্ষা নিয়ে কোনো ধানাই পানাই, একবার হবে না 3 বারে দিতে হবে, এই সমস্ত হয়েছে। তাই নিয়ে হাস্যকর কিন্তু, যে একটা পরীক্ষা 3 বারে দিতে, একটা পরীক্ষা 3 বারে দিতে হবে। হ্যাঁ, এবং ছাত্ররা দুটো তিনটে খুব ভালো স্লোগান তুলেছে। একটা স্লোগান তুলেছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান লিডার, তাহলে ওয়ান এক্সামিনেশন কেন করতে ভয় কিসে, পাচ্ছ না কেন? আর আরেকটা বলেছে, এই যে প্রবল বিক্ষোভ সরাতে গিয়ে পুলিশ লাঠিচার্জের পরে ওরা বলেছে, যোগীজি বলেছেন बटेंगे तो कटेंगे, और हम लोग बोल रहे हैं कि बटेंगे तो कटेंगे, ना हटेंगे भी नहीं। इसीलिए बटेंगे तो पिटोगे, बाटोगे तो पिटोगे, এটা এখন এদের নীতি। হ্যাঁ, তো এটা নীতি, এটা ওদের নীতি। তো এই জন্যে তারা বলছে, যে কথাটা বলছে যে এদের, এটা বোঝাই যাচ্ছে এদের কোনো নীতি সেরকম হবে, যারা প্রশাসনিক যে যাকে বলা হয় ভিশন, যে সেটা কিন্তু নেই। কেন নেই সেটা পরিষ্কার আমি বলেছি। কারণ আমার হাতে যদি মনে হয় যে আমার হাতে সমস্ত ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা আমাকে সংবিধান দেয়নি, আমাকে দিয়েছে যত সংখ্যাগুরু, তারা আমাকে দিয়ে দিয়েছে। এবং আমি তাদের যদি বোঝাতে পারি সবটাই তোমার জন্য করছি, তো সবটা তো তোমার জন্য করা যায় না, আইন তো সবার জন্য সমান, এইটা মাথায় থাকে না। আমি সংখ্যাগুরু সংখ্যালঘু প্রশ্নেই যাচ্ছি না, আমি ধরো সাধারণ মানুষের ক্ষেত্রে যদি গা জোয়ারি করে কোন সরকার চালানো হয়, তাহলে প্রথম হয় কি, গণতান্ত্রিক সমস্ত রীতিগুলোকে নষ্ট হয়ে যায়। ঠিক এইটাই হয়েছে এক্ষেত্রে। এবারে কিন্তু শেষ পর্যন্ত যে তুমি বললে ওদের পিএসসি মানে প্রফেশনাল যে পরীক্ষাটা, সেটা একদিনে করবার কথা বলেছে তোমার সরকার, উত্তরপ্রদেশ সরকার। কিন্তু চেষ্টা করেছে, এর পেছনে ছাত্ররা বলছে এটা বিভাজন করা হচ্ছে ছাত্রদের মধ্যে। কারণ যারা পিএসসি দেবে তারা হয়তো সরে যাবে, কিন্তু যারা অন্য পরীক্ষা দেবে, আরো আছে,
এইসব রিভিউ অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার, সেগুলো বেশি ছাত্রছাত্রী, তারা যাতে মানে তারা অন্যরা সরে গেলে কমে যায়, এইটা সরকার ভাবছে বলে ওরা মনে করছে। ওরা বলছে আমরা এটা সরবো না, আগে সরকার এইটা দায়িত্ব নিক, বলুক। দেখো, যে সরকার, কেন্দ্রের সরকার বলছে কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, একদিনে সেটা কি নির্বাচন করবে, যেখানে উপনির্বাচন গুলোই একদিনে করতে পারে না, বিভিন্ন রাজ্যের নির্বাচন একদিনে করা গেল, আর সেখানে সারা দেশের নির্বাচন একদিনে সমস্ত নির্বাচন হবে। এটা কোন স্বর্গ রাজ্যে বাস করে, কোন যারা একটা স্টেটে একটা পদের জন্য পরীক্ষার জন্য একটা পরীক্ষা তারা একদিনে নিতে পারছে, একটা না পারে একটা পরীক্ষা দিতে, এই ব্যবহার করতে, সেটা স্থির করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না, এবং বিভিন্ন ভাবে এই সিদ্ধান্ত কার্যকর। এই আন্দোলনটা আমি আজকেও লখনৌয়ের আমার এক ভেটারেন বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, সাংবাদিক, তো তিনি বলছেন যে আন্দোলনটা ছড়াচ্ছে এবং পুলিশ লাঠি চালানোর পরে এই আন্দোলনটা রাজনৈতিকভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং আমরা যখন এই এটা করছি সেটা তো কমার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না, বরং আরো বেশি তার ব্যাপকতা অনেক বৃদ্ধি পাচ্ছে। তো আপনার কি মনে হয় উত্তরপ্রদেশের রাজনীতির ক্ষেত্রে এই যে আন্দোলন, এর আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশে অনেক আন্দোলন, উত্তরপ্রদেশ, বিহার, অগ্নিবীর নিয়ে আন্দোলন দেখেছি, ছাত্র যুবদের আন্দোলন, সেখানে ব্যাপক হিংসা হয়েছে, পুলিশ চেষ্টা করেও সেটা করতে পারেনি। এই আন্দোলনটা কি পথে যেতে পারে এবং এটা কতটা মানুষ স্বস্তির কারণ হবে, অস্বস্তির কারণ হবে সরকারের পক্ষে? অস্বস্তির কারণ হবে। এই ইতিমধ্যে সমাজবাদী পার্টির নেতা আমাদের অখিলেশ যাদব নিজেই বলেছেন, আমি শুনলাম একটা জায়গায়, যে আমি সরাসরি যাচ্ছি না, কারণ এরা বলবে তাহলে এটা রাজনৈতিক, কিন্তু আমি মঞ্চ থেকে জানাচ্ছি যে আমরা আমাদের পূর্ণ সমর্থন তোমাদের প্রতি আছে, এবং এটা সত্ত্বেও মাঝে মাঝে মনে হচ্ছে আমরা তোমাদের সঙ্গে চলে যাই, আন্দোলনে নেমে পড়ি, কারণ এই সরকার সমস্ত পরীক্ষা ব্যবস্থা থেকে লাটে তুলে দিয়েছে। ঠিক এটা বলছেন, এই পরীক্ষা ব্যবস্থা না হলে 5 বছর ধরে সেখানেও কিন্তু কোনো রিক্রুটমেন্ট হয় না, প্রাইমারিতে কোনো রিক্রুটমেন্ট নেই, কারণ ছেলেপুলের চাকরি নেই, প্রচুর ছেলেপুলের চাকরির জন্য বিহারে গিয়ে পরীক্ষা দিয়েছে, বিপিএসসি বিহারে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে, এবং তারা বলেছে পরিষ্কার, তারা জানাচ্ছে যে উত্তরপ্রদেশে চাকরি নেই বলেই তো বিহারে আসতে হয়েছে, বিহারে এবারে থেকে পরীক্ষা দেওয়া যাচ্ছে বলে ডমিসাইলে ওখানে গিয়ে দিয়েছে। এই অবস্থা কেন? কারণ কর্মসংস্থানের ওই যে বারবার যেটা আমরা বলছি, দুজনেই বলছি বহু সময়, যে কর্মসংস্থানের কোনো দিশা দেখতে পাওয়া যাচ্ছে না, এবং বিজেপি সরকার সেটা পাচ্ছে না। কিন্তু ইউপির ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক যে ইউপিতে সবচেয়ে বেশি এই হিন্দু মুসলমান বিভাজন নীতি নিয়ে সরব ছিল ভারতীয় জনতা পার্টি, বরাবর, এখনো তাই হয়েছে। অথচ পরীক্ষাগার করার চেষ্টা হচ্ছিল রাম মন্দিরকে কেন্দ্র করে, রাম মন্দির নিয়ে, অথচ এই যুব সমাজকে নিয়ে বা চাকরি নিয়ে বা একই সঙ্গে প্রশাসনিক যে ব্যবস্থা কাঠামো কি করে রাখা যাবে তাই নিয়ে কোনো রকমের নিশ্চিন্ত জায়গায় তারা পৌঁছতে পারছে না, বা কি সিদ্ধান্ত নেওয়া হবে তাই তারা জানে না। এই কারণেই, কারণ তাদের এই ব্যাপারে কোন রকমের অভিজ্ঞতা নেই, বিশেষ করে মুখ্যমন্ত্রী প্রশাসনিক অভিজ্ঞতা না থাকার জন্য এইগুলো সমস্ত ভোগ করতে হচ্ছে। আগামী দিনে কিন্তু এর অর্থনীতিতেও এর একটা বিরাট প্রভাব পড়বে। চমৎকার গৌতম দা, আমার মনে হয় যে আজকে আমরা একটা খুব একটা ইন্টারেস্টিং আলোচনা করলাম, যেটাতে অনেকগুলো বিষয় উঠে এলো। গৌতম দার এই আলোচনা শুনে আপনাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন আসছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলবেন, এবং আপনারা জানেন আমরা কমেন্ট বক্সের প্রত্যেকটা লেখাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা এগুলো পড়ি এবং সেই অনুযায়ী আমরা আমাদের দিশাগুলো ঠিক করি। গৌতম দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই আলোচনার জন্য, এবং সেই সঙ্গে আপনারা যারা শুনলেন তাদের সবাইকে নমস্কার।